ক্ষমতায় যেতে চাই না, ইসলামকে ক্ষমতায় নিতে চাই, বললেন চরমোনাই পীর। ভারতের দরদ হিন্দুদের জন্য নয়, শেখ হাসিনার জন্য, বললেন প্রিন্স। জানাবো আমদানিতে কমেছে পেঁয়াজের দাম, নতুন ও পুরনো আলু বিক্রি একই দামে। বিএনপি নেতাকর্মীদের ত্রিমুখী সংঘর্ষে ওসি সহ আহত অর্ধশত। আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করে ডিবি বলছে আত্মগোপনে থেকে নাশকতার পরিকল্পনা করছে। এবং সর্বশেষ জানাবো জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণার রায় স্থগিত, কড়া বিবৃতি দিলেন হানিফ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ক্ষমতায় যেতে চাই না, ইসলামকে ক্ষমতায় নিতে চাই, বললেন চরমোনাই পীর। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই বলেছেন, ইসলামের আলোকে একটি কল্যাণ রাষ্ট্র গঠনে সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের দাওয়াতের কাজ আরো গতিশীল করতে হবে। আমাদের সকল কাজের মূল লক্ষ্য ও উদ্দেশ্য থাকবে ইবাদত। তিনি আরো বলেন, অতীতের ধারাবাহিকতায় ইসলামী আন্দোলন বাংলাদেশকে নীতি ও আদর্শের উপর অবিচল থাকতে হবে। আমি ক্ষমতায় যেতে চাই না, ইসলামকে ক্ষমতায় নিতে চাই। ভারতের দরদ হিন্দুদের জন্য নয়, শেখ হাসিনার জন্য, বললেন প্রিন্স। বাংলাদেশের হিন্দুদের জন্য ভারতের কোনো দরদ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স। তিনি বলেন, ভারতের দরদ শেখ হাসিনার জন্য, আওয়ামী লীগের জন্য। 5ই আগস্ট শেখ হাসিনার পতনকে ভারত এখনো মেনে নিতে পারেনি, তাই তারা এখন নানানভাবে ষড়যন্ত্র করছে। সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বলেন, যে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের হাসিনা ও আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য বৈঠক হয়, ভারতকে আমরা একটা কথা বলতে চাই, দেশের এই পরিবর্তন মেনে নিন, কারণ আমরা ভালো থাকতে চাই। বিপ্লবের মাধ্যমে দেশে গণতান্ত্রিক চর্চার যে নতুন পথ শুরু হয়েছে তাকে আপনারা সমর্থন করুন। তিনি বলেন, ভারত বলছে দেশে নাকি হিন্দুদের দমন পীড়ন করা হচ্ছে, যা বানোয়াট ও ভিত্তিহীন। তাই যদি হতো তাহলে দেশে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা অনুষ্ঠিত হতে পারতো না। দেশে হিন্দুরা অনেক ভালো আছে। গত কয়েকদিন আগে বিবিসির চালানো জরিপে সেটা উঠে এসেছে। বিএনপির এই যুগ্ম মহাসচিব আরো বলেন, দেশে ভারতের আধিপত্যবাদ আরো চলবে না। আমরা স্বাধীনতা এনেছি মাথা উঁচু করে বাঁচার জন্য, তাকে বিপন্ন করতে দেব না। স্বাধীনতাকে টিকিয়ে রাখতে হলে প্রয়োজনে আবার হাতিয়ার তুলে নেব। আমদানিতে কমেছে পেঁয়াজের দাম, নতুন ও পুরনো আলু বিক্রি একই দামে। পেঁয়াজ আমদানির প্রভাব পড়েছে পেঁয়াজের বাজারে। নতুন পেঁয়াজ আসার ফলে ও ভারত থেকে আমদানি হওয়া সব ধরনের পেঁয়াজের দাম কমেছে। প্রতি কেজিতে 10 থেকে 20 টাকা কমেছে সব ধরনের পেঁয়াজে। একই চিত্র আলুর ক্ষেত্রে হওয়ার কথা থাকলেও তা হয়নি। বাজারে নতুন ভারতীয় আলু এসেছে বেশ কিছুদিন আগেই, এখন দেশি নতুন আলু চলে এসেছে। তবে বাজারে নতুন আলু আসার পরেও কমেনি পুরনো আলুর দাম। সমানতালে একই দামে বিক্রি হচ্ছে নতুন ও পুরনো আলু। একই দিনে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে এসেছে 1171 টন পেঁয়াজ। ভারত থেকে এই পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে, ফলে এর প্রভাব পড়েছে বাজারে। কমতে শুরু করেছে সব ধরনের পেঁয়াজের দাম। দেশি উৎপাদিত পেঁয়াজও বাজারে আসতে শুরু করেছে, এর ফলাফলও বাজারে দৃশ্যমান। আজকে বাজারে প্রতি কেজি ক্রস জাতের পেঁয়াজ বিক্রি হচ্ছে 110 টাকা। এর মধ্যে ছোট ও বড় সাইজের পেঁয়াজ একই দামে বিক্রি হচ্ছে। দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 120 টাকা এবং ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে 90 টাকা কেজি। তবে দু একটি দোকানে ভারতীয় পেঁয়াজ 80 টাকায় বিক্রি করতে দেখা যায়। ভারতীয় নতুন আলু বাজারে এসেছে কিছুদিন আগে, এখন দেশি নতুন আলু চলে এসেছে। এরপরও পুরনো আলুর দাম এখনো কমেনি। নতুন আলু বিক্রি হচ্ছে 80 টাকা কেজি, পুরনো লাল আলু 80 টাকা, সাদা আলু 80 টাকা, বগুড়ার আলু 90 টাকা কেজি বিক্রি হচ্ছে। এক্ষেত্রে শুক্রবারের তুলনায় নতুন আলুর দাম কেজিতে কমেছে 20 টাকা, তবে পুরনো সব ধরনের আলুর দাম রয়েছে অপরিবর্তিত। বিক্রেতা মোহাম্মদ লিটন বলেন, ভারত থেকে অনেক পেঁয়াজ আসছে, তাই দাম কমেছে। আবার দেশি পেঁয়াজও আসতে শুরু করেছে, দাম আরো কমে যাবে। নতুন আলুর দাম কমেছে অথচ পুরনো আলুর দাম এখনো কমেনি কেন? তিনি বলেন, পুরনো আলু এখনো মানুষ কিনছে, আবার অনেক চাষি চাষ করার জন্য পুরনো আলু কিনে নিচ্ছেন, তাই দাম কমছে না। আরেক বিক্রেতা শরীফ বলেন, পুরনো আলু দিয়ে যেভাবে কাজ করা যায় সেটি নতুন আলু দিয়ে করা যায় না। পুরনো আলুর মতো পরিপক্ক হতে নতুন আলুর আরো 2-3 মাস সময় লাগবে। তাই হোটেলগুলো এখন পুরনো আলু ব্যবহার করে, চাহিদা থাকায় এটার দাম কমছে না। এদিকে বাজার করতে আসা মাহফুজুর রহমান বলেন, পেঁয়াজের দাম কমেছে ভালো, তবে আরো কমা উচিত। আলু যে আমরা 80 টাকায় কিনি এটি মানা যায় না, কিছু তো করার নাই, বাধ্য হয়ে কিনছি। ক্রেতা শারমিন বলেন, নতুন আর পুরনো আলুর দাম একই, এটা কিভাবে হয়? এরকম তো হয় না। এবার আলু বেশি দামে কিনে খেতে হলো। এখন যেহেতু দুই আলুর দাম একই, তাই নতুন আলু নিচ্ছি, এটাই ভালো। পুরনো আলু এখন দ্রুত নষ্ট হয়, আবার গাছ হয়ে যায়।
বিএনপি নেতাকর্মীদের ত্রিমুখী সংঘর্ষে ওসি সহ আহত অর্ধশত। বিএনপি দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, হামলা পাল্টা হামলায় ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার ওসি এরশাদুল হক সহ অর্ধশতাধিক আহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত 20 জনকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। দক্ষিণ আইচা থানা বিএনপির সম্পাদক মোহাম্মদ ফারুক মাস্টার দাবি করেন, সন্ধ্যার পর করিমপাড়া এলাকায় বিএনপির আঞ্চলিক কার্যালয় উদ্বোধন করার উদ্দেশ্যে বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও কর্মীরা বাজারে বিএনপির প্রধান অফিসে জড়ো হতে শুরু করেন। এ সময় বিএনপির অপর গ্রুপের নেতাকর্মীরা যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগের কিছু সন্ত্রাসী নিয়ে আমাদের নেতাকর্মীদের উপর মরিচের গুঁড়া মেরে অতর্কিত হামলা চালায়। এতে বিএনপির সাবেক এমপি নাজিম উদ্দিন আলম গ্রুপে কমপক্ষে 30 নেতাকর্মী আহত হন। তিনি আরো দাবি করেন, আলম নয়ন গ্রুপের পাল্টাপাল্টি হামলার পরই আবারও নয়ন গ্রুপের মধ্যে দুই গ্রুপে বিভক্ত হয়। তাদের দুই গ্রুপের মধ্যেও হামলার ঘটনা ঘটেছে। এ সময় দক্ষিণ আইচা থানা পুলিশ নীরব ভূমিকা পালন করেছে। আমরা মামলা করতে গেলে মামলা নেয়নি ওসি এরশাদুল হক। অপর গ্রুপের নেতৃত্বে থাকা কেন্দ্রীয় যুবদল নেতা নুরুল ইসলাম নয়নের পক্ষে নেতৃবৃন্দরা দাবি করেন, আমরা নুরুল ইসলাম নয়নের পক্ষে মিছিল দেওয়ার জন্য দক্ষিণ আইচা থানা থেকে অনুমোদন নিয়েছি। আমাদের লোক কাউকে হামলা করেনি, উল্টো আমাদের উপর হামলা চালিয়েছে। এতে আমাদের প্রায় 28 নেতাকর্মী আহত হয়েছেন। আমাদের নেতা নুরুল ইসলাম নয়ন সাহেব বিএনপিতে কোনো অনুপ্রবেশকারীকে জায়গা দেন না। আমাদের দলে কোনো গ্রুপিং নেই। দক্ষিণ আইচা থানার এসআই খালেক জানান, হামলার ঘটনার সময় থানা পুলিশ নিয়ন্ত্রণ করতে চেষ্টা করেছে। এতে ওসি নিজেও আহত হয়েছেন। তিনি এখন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে, তদন্ত সাপেক্ষে আইনি পদক্ষেপ নেওয়া হবে। আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার করে ডিবি বলছে আত্মগোপনে থেকে নাশকতার পরিকল্পনা করছে। যশোর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বিপুকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। দুপুরে যশোর শহরের পুরাতন কসবা চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় বিভিন্ন স্থাপনায় হামলা সহ নাশকতায় জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ডিবি পুলিশের ওসি দেবব্রত হরি জানান, দুপুর 1:30টার দিকে ডিবি পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকা অভিযান চালায়। সেখান থেকে বিপুকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় বিভিন্ন স্থাপনায় হামলা সহ নাশকতায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। এছাড়া মাহমুদ হাসান বিপু আত্মগোপনে থেকে বিভিন্ন নাশকতা কর্মকাণ্ডে পরিকল্পনা করছে মর্মে জানানো গিয়েছে। উল্লেখ্য, মাহমুদ হাসান বিপুর বিরুদ্ধে 2021 সালের 11 জানুয়ারি রাতে ইমরান নামে এক পুলিশ কনস্টেবলকে মারধর করার অভিযোগে মামলা আদালতে চলমান রয়েছে। জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণার রায় স্থগিত, কড়া বিবৃতি দিলেন হানিফ। জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে দেয়া হাইকোর্টের রায় স্থগিতের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, জয় বাংলা শুধু বাংলাদেশ আওয়ামী লীগের স্লোগান নয়, এই স্লোগান দিয়ে বঙ্গবন্ধু নেতৃত্বে পাকিস্তানের বিরুদ্ধে বাঙালির স্বাধিকারের আন্দোলন শুরু হয়েছিল। হানিফ বলেন, 66-এর 6 দফা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, 70-এর নির্বাচন এবং 71-এর মহান মুক্তিযুদ্ধ সবই হয়েছে জয় বাংলা স্লোগানকে ধারণ করে। রণাঙ্গনে এই স্লোগান মুক্তিযোদ্ধাদের অনুপ্রেরণিত করতে, উজ্জীবিত করতে। সেই স্লোগান শুনে এখনো স্বাধীনতার সপক্ষের মানুষের মনে শিহরণ জাগে। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, একমাত্র পাকিস্তানের আদর্শে যারা অনুপ্রাণিত ছিল তারাই এই স্লোগানটি অপছন্দ করত। এই স্লোগান তাদের মনে আতঙ্ক ছড়াতে। এই স্লোগান নিষিদ্ধের জন্য পাকিস্তানি ভাবধারায় বিশ্বাসীরা অনেকবারই চেষ্টা করেছে। এই স্লোগান বাতিলের রায়ের মাধ্যমে প্রমাণিত হলো এই বাংলাদেশ এখন পাকিস্তানি আদর্শ জঙ্গিদের হাতে জিম্মি। এই বাংলাদেশ এখন আর স্বাধীনতায় বিশ্বাসী কোনো সরকারের হাতে নেই। তিনি বলেন, গত 4 মাসে আমরা লক্ষ্য করেছি এই সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি, জনকল্যাণ কোনো কাজ বা আইন করেনি, দেশের উন্নয়নমূলক কোনো কর্মকাণ্ড হাতে নেয়নি, বরং তাদের সমস্ত আগ্রহের কেন্দ্র